অর্থাৎ আজকে যখন শুনানির শুরুতেই কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চায় ইডি, তখন ইডির তরফে যেটা বলা হয়, নথি চাওয়া হলেও মন্ত্রী সময় তা পাঠাননি। চার্জশিট জমা পড়ার পর তড়িঘড়ি এসে জমা করেছেন সব নথি। চার্জশিট জমা দেওয়ার আগে নথি দিচ্ছিলেন না। বোঝাই যাচ্ছে উনি কতটা প্রভাবশালী। আদালতে চলা শুনানিতে এরকমই ইডির আইনজীবীরা দাবি করে। সময় মতো চন্দ্রনাথ সিংহ কেন ইডিকে নথি জমা দেননি? চার্জশিট জমা দেওয়ার পরেই তড়িঘড়ি কেন নথি জমা দিলেন এবং সেটা কিভাবে দিলেন? যা নথি কাছে ছিল তাই জমা দিয়ে তদন্তে সাহায্য করতে পারতেন। চন্দ্রনাথ সিংহর আইনজীবীর কাছে জানতে চান বিচারক। শুরু থেকে ইডির তরফে দুটি যুক্তিকে সামনে রাখা হয়। এক, যে তিনি অসহযোগিতা করেছেন, বারবার তার কাছ থেকে যে নগদ টাকা তার বাড়ি থেকে পাওয়া গেছে সেই সংক্রান্ত নথি তার কাছ থেকে চাওয়া হয়, কিন্তু তিনি প্রত্যেকবারই কার্যত সেটাতে গড়িমসি করেছেন, তিনি সঠিক সময় সেই নথিপত্র দেননি। এবং দ্বিতীয়ত হচ্ছে, তিনি যে সমস্ত নথিপত্র দিয়েছেন তার চার্জশিট দাখিলের পর এখান থেকে বোঝা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী। এমনকি সরকারি মেমো পর্যন্ত ব্যবহার করেছেন তার প্রপার্টি কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে সেটাকে দেখানোর জন্য। ফলত অসহযোগিতা এবং দ্বিতীয়ত হচ্ছে প্রভাবশালী, দুটো তত্ত্বকে সামনে রেখে 7 দিনের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের আবেদন জানানো হয়। অন্যদিকে অয়ন ভট্টাচার্য, যিনি চন্দ্রনাথ সিনহার আইনজীবী, তিনি যেটা পরিষ্কার বলেন যে 11 মাস ধরে তদন্ত করা হচ্ছে। 2024 সালে টাকা উদ্ধার করা হয়েছিল, 2025 সাল পর্যন্ত তদন্ত চলছে, চার্জশিট ইতিমধ্যে দাখিল করে দেওয়া হয়েছে। তাহলে এখন কেন নথির সাথে যাচাই করার জন্য মুখোমুখি জিজ্ঞাসাবাদ প্রয়োজন চন্দ্রনাথ সিনহাকে? ফলত ইডির যে যুক্তি রয়েছে সেই যুক্তিকে তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত নথিপত্র চাওয়া হয়েছিল তার জন্য একটা সময় থাকা প্রয়োজন, তার জন্য একটা অ্যাসেসমেন্টের সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকুই নেওয়া হয়েছে এবং সমস্ত নথিপত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে এমন আর কোনো নথি নেই যা ইডি চাওয়া হয়েছে তারা দেননি। ফলত এইখান থেকে দাঁড়িয়ে বিচারকের যে অবজারভেশন সেটাও আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা ইডি বারবার বলার চেষ্টা করেছে যে 6 আগস্ট 6 নম্বর চার্জশিট যাওয়ার পরে চার্জশিট সমস্ত নথিপত্র দেওয়া হলো, তার আগে বারবার যাওয়া হলো, সেগুলো দেওয়া হয়নি কেন? বিচারক কিন্তু প্রশ্ন করেছেন যে বিএলআর অফিস কি কখনো আয়কর দপ্তরের নথি দেয়? তাহলে আয়কর দপ্তরের নথি আপনাদের কাছে ছিল, যদি আপনাদের কাছে সম্পত্তিগত কোনো রকম হিসেব না থাকে তাহলে আপনারা কেন আয়কর দপ্তরের নথি বা আয়কর রিটার্ন সংক্রান্ত নথি কেন দিলেন না? ফলত ইন্টেনশন নিয়ে কিন্তু বিচারক প্রশ্ন তুলেছেন এবং এটাও বলেছেন যে সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও কেন তা দেওয়া হয়নি? যদি একটা ডকুমেন্টসও থাকতো সেটা দিয়ে কেন ইডিকে সহযোগিতা করা হলো না? এবং টাইমিং নিয়েও বলেছেন, যেটা ইডিও বারবার বলার চেষ্টা করছে যে 6 নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার পরপরই সেটা কেন দেওয়া হলো? তাহলে কি আগে থেকে তাদের কাছে নথিপত্র ছিল তারপরেও তারা তদন্তকে ডিলে করেছে? এরকম একাধিক বিষয় কিন্তু আজকে ইডির তরফে সেই সমস্ত অভিযোগ করা হয়, সেই সমস্ত সওয়াল জবাবে দাবি করা হয় এবং যেটাকে খণ্ডন করার চেষ্টা করা হয়েছে কিন্তু চন্দ্রনাথ সিনহার তরফে। এবং এই থ্রু আউট, এই যখন এই সওয়াল জবাব চলে 2 ঘন্টা 20 মিনিট ধরে, ঠিক একেবারে এজলাসের যে প্রধান গেট, সেই গেটের থেকে ঢুকেই একটি যে চেয়ার থাকে সেই চেয়ারে কিন্তু বসেছিলেন চন্দ্রনাথ সিনহা। তাকে কেন্দ্র করে তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তিনি সমস্ত সওয়াল জবাব শুনছিলেন এবং যখন নির্ধারিত করা হলো যে মঙ্গলবার দিনকে শুনানি হবে, তিনি কিন্তু এজলাস ছেড়ে বেরিয়ে যান। আর এবার আপনাদের সামনে রাখবো ইডির আইনজীবীর তরফে কি বলা হয়েছে, শুনুন। চাইছিলাম ফর কাস্টোডিয়াল, ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না নয়। আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। না, এখন কিছু বলা যাবে না।